সেই জায়গা থেকে শুরু করি। তাহলে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যেটা ছিল সেটা ছিল হচ্ছে উৎস থেকে যে শক্তি নির্গত হয়, মানে উৎস থেকে যে শক্তি বিকিরিত হয় বা যে পরিমাণ শক্তি শোষিত হয় সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। ঠিক আছে? এবং শক্তির এই প্যাকেটের নাম দেওয়া হয় হচ্ছে কোয়ান্টাম শক্তি। এটার নাম দেওয়া হচ্ছে কোয়ান্টাম শক্তি। পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন তার যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে ছিল আর কি, সেই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার সময় ওই ক্ষুদ্রতম কণার নাম দেন হচ্ছে ফোটন। ঠিক আছে? এবং এই ফোটনের শক্তি যদি হয়, তাহলে এদের বিকিরিত শক্তির পরিমাণ বা বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে স্পন্দন সংখ্যার সমানুপাতিক। এটা ভি হবে না, এটা হবে নিউ। ঠিক আছে? কম্পাঙ্কের বা স্পন্দন। আর ফটো ইলেকট্রিক ইফেক্ট হ্যাঁ, সেটাও বলতেছি। তাহলে এখানে ফোটনের শক্তি হচ্ছে ওই কম্পাঙ্কের সমানুপাতিক এই তত্ত্ব অনুযায়ী। তাহলে ফোটনের শক্তি প্রপোর্শনাল টু হবে নিউ। ঠিক আছে? এবং এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিলে ওইখানে ওই এইচ একটা কনস্ট্যান্ট আসবে, এটি হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট বা প্লাঙ্ক ধ্রুবক বলা হয়। আর ফটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে তোমার একটা ধাতুর সারফেসের উপর যখন সূর্যের আলো এসে পড়ে বা আলো এসে পড়ে, তখন সেখান থেকে শক্তি নির্গত হয়। ঠিক আছে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি যখন ওই ধাতুর পৃষ্ঠের উপর এসে পড়ে, তখন সেই পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর এই পদ্ধতিটি আসলে ব্যবহার করা হয় হচ্ছে তোমার সোলার প্যানেলে। কারণ সোলার প্যানেলটা তোমার কোথায় রাখা হয়? মানে সূর্যের, মানে বাইরে সূর্যের দিকে মুখ করেই কিন্তু রাখা হয়, অথবা বলতে পারো সূর্যের আলোর সংস্পর্শেই রাখা হয়। হ্যাঁ, যেখানে সূর্যের আলো পড়ে। তো যখন ওই ওইখানে যে সেমিকন্ডাক্টরটা ইউজ করা হয়, সেখানে যখন এসে আলোক রশ্মি পড়ে, তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। নির্গত হয়ে গিয়ে সেটা একটা পাশে গিয়ে জমা হয়। তখন সেটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে। ঠিক আছে? ওইটার মধ্যে ইলেকট্রিসিটি এসে জমা হয়। পরবর্তীতে তুমি যখন নিচের যন্ত্রপাতির সাথে এটাকে সংযোগ দাও এবং সুইচ অন করো, তখন সেটা আবার পরবর্তীতে আ কি বলে, ব্যাটারি হিসেবে কাজ করে আরকি। মানে ওখান থেকে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। ঠিক আছে? তো এটি হচ্ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট। আ যখন সূর্যের আলো কোনো পদার্থের পৃষ্ঠতলে এসে পড়ে, তখন সেখান থেকে শক্তি নির্গত হয়। আর এখানে ন্যূনতম একটা শক্তি প্রয়োজন। ওই পরিমাণ শক্তি প্রয়োগ না করলে কিন্তু ইলেকট্রন নির্গত হবে না। আর এখানে মাঝামাঝি শক্তি বলে কোনো ব্যাপার নাই। একটা ইলেকট্রন নির্গত হওয়ার জন্য ন্যূনতম যে শক্তি দরকার, সেটাই কিন্তু সে শোষণ করবে। শোষণ করে ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আইনস্টাইনের তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো সেখানে ওই যে ক্ষুদ্রতম শক্তিটা দরকার, সেই শক্তিটার নাম দেন হচ্ছে ফোটন। এই পরিমাণ শক্তি দিলে তবেই ইলেকট্রন নির্গত হবে। তো এই সমীকরণ অনুযায়ী প্লাঙ্কের সমীকরণটা তাহলে দাঁড়াবে সূত্র অনুযায়ী E ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ। এটি হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। তাহলে হচ্ছে তোমার ফোটনের একক কোয়ান্টাম শক্তি, আর নিউটা হচ্ছে বিকিরণের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে পারো। আর এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটার মানটা আগেই আমরা বলছি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে? এই হলো গিয়ে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটা আমাদের কাজে লাগবে হচ্ছে ডি ব্রগলি সমীকরণ পড়ার জন্য। এই জন্য আমরা আগে এটা জেনে নিলাম। এরপর আসি আমরা ডি ব্রগলির সমীকরণে। আশা করি তোমাদের ওই যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো মনে আছে। ওইখানে একটা সীমাবদ্ধতা ছিল যে ইলেকট্রন হচ্ছে শুধু কণাধর্মী, এর ভর আছে, এই জন্য এটা হচ্ছে কণাধর্মী। কিন্তু ডি ব্রগলি উনি একটা মত প্রকাশ করেন। উনি বলছেন যে ইলেকট্রন হচ্ছে কণাধর্মী এবং তরঙ্গধর্মী। তার যেহেতু ভর আছে, সেটা হচ্ছে তার কণাধর্ম। আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কিন্তু এরকম সুন্দর বৃত্তাকার পথে না ঘুরে সে তরঙ্গ আকারে কিন্তু নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, তরঙ্গ আকারে। এই জন্য তার যেহেতু একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটাই হচ্ছে তার তরঙ্গ ধর্ম। কোনো বস্তু যদি তরঙ্গ আকারে সঞ্চালিত না হয়, তাহলে তার স্যার, তরঙ্গ, তাহলে ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার কেন বলা হয়? ওইটা আমরা ধরে নেই বৃত্তাকার, অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তাকার না। মানে আমরা যত সহজে আসলে জিনিসগুলো ধরে নেই, জিনিসগুলো এত সহজ না। আমরা হিসাবের সুবিধার জন্য সহজ হিসেবে ধরে নেই। যেমন ধরো, তুমি যখন ইলেকট্রনের বেগ জানতেছো, তখন কিন্তু একটা বেগ জানতেছো, তাই না? যে কোনো একটা কক্ষপথে তার একটা বেগ জানতেছো, তাই তো? জি স্যার। কিন্তু এই যে ইলেকট্রনটা একবার নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে তরঙ্গ আকারে সঞ্চালিত হতে গিয়ে, আবার নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে ওই একই কক্ষপথে থাকার সময়,
তাহলে সে যখন নিউক্লিয়াসের কাছাকাছি যাবে তখন নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণ বল কিন্তু বেড়ে যাবে, ফলে তার বেগটাও বেড়ে যাবে। তাহলে বেগ কিন্তু একবার বেড়ে যাচ্ছে, আবার যখন সে নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে আকর্ষণ বল কমে যাওয়ার কারণে তার বেগও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বেগে বারবার কি হবে, ফ্ল্যাকচুয়েট হবে না, একবার কমবে একটা বাড়বে, আবার কমবে আবার বাড়বে। কিন্তু আমরা কিন্তু হ্যাঁ আসলে স্যার। আমরা কিন্তু হিসাবের সুবিধার জন্য কি করি, একটা নির্দিষ্ট মানে এভারেজ একটা মান ধরে নিই যে হ্যাঁ সে এই বেগেই ঘুরতেছে। ঠিক আছে? আর না হলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্পেসিফিকলি ওইরকম বেগ বের করা পসিবল না। ঠিক আছে? যে এখন এই মুহূর্তে এত, এই মুহূর্তে এত, আমাদের বারবার হিসাবে কিন্তু গরমিল হবে। এই জন্য আমরা একটা এভারেজ মান ধরে নিই যে হ্যাঁ মোটামুটি এই স্যার গড়। তার মানে আমরা গড় বেগ বের করি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ওই গড় বেগটা ধরেই কিন্তু হিসাবগুলা করি। ঠিক আছে? ওকে, তাহলে এটাই হচ্ছে ডি ব্রগলির মতবাদ ছিল। হ্যাঁ? তো এখন এটাই আমরা প্রমাণ করে দেখাবো যে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার ভরবেগও আছে। ঠিক আছে? তো এখন এইটা প্রমাণ করার জন্য আমাদের ২ টা তথ্য দরকার। একটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আরেকটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি সমতুল সূত্র। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব মতে আমরা একটা ফোটনের শক্তি জানি E হচ্ছে h নিউ। এটা হচ্ছে ফোটনের শক্তি। ঠিক আছে? আর আইনস্টাইনের তোমার ভর এবং শক্তির যে সমতুল সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা কিন্তু জানি E হচ্ছে mc স্কয়ার। এমসি স্যার। হ্যাঁ, mc স্কয়ার এটা আমরা জানি। ঠিক আছে? আচ্ছা, এখন উভয় ক্ষেত্রে কিন্তু সে কিন্তু ফোটনের কথাই বলছে। এই শক্তিটাও কিন্তু ওই ফোটনের শক্তি। তাহলে উভয় ক্ষেত্রে ফোটনের শক্তিটা কি হবে? সমান হবে। তাহলে আমরা এই ২ টা সূত্রকে যদি একসাথে সম্পর্কিত করি তাহলে আমরা সমীকরণটা পাবো mc স্কয়ার হচ্ছে h নিউ। ঠিক আছে? আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান আবার সমান হচ্ছে তোমার c বাই ল্যামডা, মানে আলোর বেগ বাই তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে hc বাই ল্যামডা। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা একটা c কেটে দেই তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে mc হচ্ছে h ল্যামডা, এবং পরবর্তীতে আমি লিখতে পারি ল্যামডা হচ্ছে h বাই mc। তাহলে এটা হচ্ছে সেই আলোর বেগে গতিশীল কণার জন্য বা ফোটনের জন্য। এখানে c হচ্ছে আলোর বেগ, mটা হচ্ছে সেই ফোটনের ভর, ল্যামডা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে mc মানে হচ্ছে তার ভরবেগ, এই ভরবেগটা তার কণা ধর্ম নির্দেশ করে। আর তার সে যেহেতু তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে এই জন্যই কিন্তু আমরা ল্যামডাটা পাচ্ছি। কেউ যদি তরঙ্গ আকারে সঞ্চালিত না হয় তাহলে কিন্তু তার তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া সম্ভব না। ঠিক আছে? তাহলে তার কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে। এখন আমরা যদি এই সমীকরণটাকে ইলেকট্রনের জন্য বিবেচনা করি, সেই ক্ষেত্রে ইলেকট্রনের বেগ কিন্তু হচ্ছে v, যে কোনো একটা কক্ষপথে তার বেগ হচ্ছে v, তাহলে তার ভরবেগটা হবে হচ্ছে mv, এবং এই সমীকরণটা দাঁড়াবে ল্যামডা h বাই mv। এখানে এই ল্যামডাটা হচ্ছে চলমান বস্তুকণা বা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, আর mvটা হচ্ছে তার কণা ধর্ম। তার মানে তার ভরবেগও আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। তখন সবাই বুঝতে পারলো যে আসলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে এরকম বৃত্তাকার পথে না ঘুরে সে কিন্তু তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে? এবং যে সকল কণার গতিবেগ অনেক বেশি এবং ভর খুবই কম, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা, যে সকল বস্তুর ভর অনেক অনেক কম এবং তারা প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে তারা কিন্তু এরকম সরলরৈখিক পথে কখনো চলাচল করে না, তারা আসলে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, এই জন্য তাদের তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান থাকে। যেহেতু ইলেকট্রনের ভর অনেক ক্ষুদ্র এবং তার বেগও অনেক বেশি, প্রায় 10⁶ মিটার পার সেকেন্ডের মতো, সেজন্য সে কিন্তু এরকম সরল পথে না ঘুরে সে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। তাহলে এটাই হলো ডি ব্রগলির সমীকরণ, ল্যামডা h বাই mv। ঠিক আছে? অবশ্যই এই সমীকরণটা আমরা মনে রাখবো। ঠিক আছে? আরেকটা কথা বলে দেই, এখানে তো আমরা এই সমীকরণটা প্রতিপাদন করলাম, অনেক সময় কিন্তু এটা থেকে আবার তোমার গ অথবা খ এর প্রশ্ন আসতে পারে। যেমন তোমাকে বলতে পারে একটা গতিশীল ইলেকট্রনের ক্ষেত্রে দেখাও যে তার তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগের ব্যস্তানুপাতিক। তোমরা কি সবাই কথাটা বুঝতে পারছো? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, দেখাও যে তরঙ্গ দৈর্ঘ্য হলো ভরবেগের ব্যস্তানুপাতিক, এরকম একটা চিত্র। তখন স্যার এই সমীকরণগুলো প্রতিপাদন করে দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে যখন এই ধরনের প্রশ্ন আসবে, তাহলে যখন
হ্যাঁ, যখন তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে যে দেখাও যে তরঙ্গ দৈর্ঘ্য হলো ভরবেগের ব্যস্তানুপাতিক, তখন তোমরা এই ডি ব্রগলি সমীকরণটা প্রতিপাদন করবা। প্রতিপাদন করার পর যখন এই পর্যন্ত আসবা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি, তারপর বলবা এখানে এইচটা হচ্ছে একটা ধ্রুবরাশি, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এই ধ্রুবরাশিটা যদি উঠিয়ে দেই তাহলে সমান চিহ্নের বদলে এখানে সমানুপাতিক চিহ্ন আসবে। আর যখন সমানুপাতিক চিহ্ন আসবে তখন আমরা লিখতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু হচ্ছে 1/mv। এইভাবে কিন্তু জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবা। আমরা কিন্তু এই জিনিসগুলো পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় গ নাম্বারে বা খ নাম্বারে এই ধরনের যখন প্রশ্ন চলে আসে তখন আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা কি লিখবো, ঠিক আছে? এগুলো খেয়াল রাখা স্যার লাগবে। এইচ আসলে তারপর কি ওই দ্যাট ইমপ্লাইজ দিয়ে পরের লাইনে সমানুপাতিক দিয়ে দেবো নাকি আবার হ্যাঁ, অর্থাৎ দিয়ে দেবো? কিছুই দরকার নাই, তুমি খালি বললেই হবে, এই এতটুকু বললেই হবে যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। তো তুমি বলবা যে এখানে এইচটা হচ্ছে একটা ধ্রুবরাশি, এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো ধ্রুবরাশিটাকে উঠিয়ে দিলে এটা সমানুপাতিক হয়ে যাবে, বাস শেষ। তারপর সরাসরি পরের লাইনে চলে আসবা, ল্যামডা প্রপোর্শনাল টু 1/mv, শেষ। এতটুকু লিখলি এনাফ। জি স্যার। ওকে, এর পরের অংশে তারপর আমরা যাই। এরপর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই এর প্রমাণ। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে বোরের পরমাণু মডেলের আরেকটা সীমাবদ্ধতা ছিল, উনি যে কৌণিক ভরবেগের একটা সমীকরণ দিছিলেন, এই সমীকরণটা আসলে কিভাবে আসলো সেটা কিন্তু উনি প্রমাণ করতে পারেন নাই, ঠিক আছে? ওইটা কিন্তু আবার ডি ব্রগলির সমীকরণ থেকে প্রমাণ করা যায়, ঠিক আছে? তো এখানে প্রমাণটা হচ্ছে ডি ব্রগলির মতবাদ অনুসারে ইলেকট্রন তরঙ্গ রূপে তোমার নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে চলে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, তরঙ্গ আকার নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। এখন এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের পরিধিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মানে কথাটা যদি আমি সিম্পলিফাই করে বলি, এই যে ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতেছে 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধির সমান দূরত্ব অতিক্রম করতেছে। আর এই দূরত্ব অতিক্রম করতে সে কিন্তু একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে তরঙ্গ সম্পন্ন করবে। এখানে কিন্তু কোনো ভগ্নাংশ পরিমাণ তরঙ্গ সম্পন্ন হবে না, পূর্ণ সংখ্যার তরঙ্গ সম্পন্ন হবে। এখন সেই সংখ্যাটা কত হবে সেটা আমি ধরে নিলাম n। এটি হচ্ছে সেই সরল গুণিতক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পরিধি সমান দূরত্ব সমান হচ্ছে 2πr ইকুয়ালস টু n ল্যামডা। এই অংশটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এখানে এই ল্যামডার মানটা যদি আমরা বসাই দিই, আমরা ডি ব্রগলি যে সমীকরণ থেকে জানলাম ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম, এমসি বা এমভি। এখানে যে কোনো একটা তোমরা লিখতে পারো, এমসিও লিখতে পারো, এমভিও লিখতে পারো। যেহেতু ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, আমরা এমভিও লিখতে পারি। তাহলে ল্যামডার মানটা বসাই দিলাম, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম ভি। তাহলে আমাদের কিছু কথা কম লেখা লাগবে আর কি, যেখানে তোমরা ডি ব্রগলি সমীকরণ থেকে পাচ্ছ ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। তো পরবর্তীতে আমরা যেটা করতে পারি, এই এমভি অংশটাকে সমীকরণের এই বাম পাশে নিয়ে আসলাম, আর 2 পাইটাকে সমীকরণের এই ডান পাশে নিয়ে আসলাম। তাহলে সমীকরণটা দাঁড়াবে mvr ইকুয়ালস টু হচ্ছে nh বাই 2 পাই। আর এখানে আমরা যেহেতু এমসি দিয়ে করছিলাম, পরবর্তীতে বলে দিছি mcrটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যা হচ্ছে h/2 এর পূর্ণ সংখ্যার গুণিতক। আর যেহেতু ইলেকট্রনের বেগ v এবং আলোর বেগের কাছাকাছি, তাই এখানে আমরা c এর বদলে v ধরবো। সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে mvr ইকুয়ালস টু nh/2 পাই। তো তোমরা দুইভাবেই করতে পারো। শুরুতেই যদি ল্যামডা ইকুয়ালস টু h/mv ধরে করো তাহলে এতটুকু লিখলেই যথেষ্ট। আর যদি এমসি দিয়ে করো তাহলে সেটা লিখে দিতে হবে, যেহেতু ইলেকট্রনটা প্রায় আলোর বেগের কাছাকাছি গতিশীল, সেক্ষেত্রে আমরা সি ইকুয়ালস টু ভি লিখবো। তখন সমীকরণটা দাঁড়াবে mvr ইকুয়ালস টু nh/2 পাই। তাহলে এখানে এই mvr-টা হচ্ছে কৌণিক ভরবেগ, এখানে vr-টা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে? vr। আর এই কৌণিক ভরবেগটা তাহলে দাঁড়াচ্ছে h/2 এর সরল গুণিতক, এখানে n-টা হচ্ছে সেই সরল গুণিতক অংশ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা, স্যার 2 পাই আর ইকুয়াল টু NH, স্যার এটা আরেকবার একটু বলবেন, শুনতে পাইনি। আচ্ছা আবার বলতেছি, এখানে যেহেতু ইলেকট্রনটা এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু হচ্ছে 2πr, মানে বৃত্তের পরিধি সমান দূরত্ব সে অতিক্রম করতেছে। হ্যাঁ, আর এই দূরত্ব অতিক্রম করতে সে পূর্ণ সংখ্যার গুণিতক আকারে তরঙ্গ সম্পন্ন করতেছে, পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে। এখানে কিন্তু কোনো ভগ্নাংশ পরিমাণ তরঙ্গ সম্পন্ন হবে না। তো সেই পূর্ণ সংখ্যার গুণিতকটা হচ্ছে n।
তাহলে সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে 2πr ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা। তাহলে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সে সম্পন্ন করতেছে এই 2πr পথ অতিক্রম করতে। ঠিক আছে, স্যার এখন বুঝতে পারছি। ওকে। তাহলে বাকিটা এইটাও কি গ বা ঘতে আসতে পারে? এটা আসলে খতে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, খ নাম্বার প্রশ্নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার এখানে ভগ্নাংশ আসেনি কেন? পূর্ণ সংখ্যা। একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, সেখানে কিন্তু কোনো ভগ্নাংশ আকারের তরঙ্গ সে সম্পন্ন করতে পারবে না। সে হয় তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হবে অথবা বড় হবে, কিন্তু পূর্ণ সংখ্যা হবে। কারণ মাঝখানে ইলেকট্রন, ধরো আমি যদি এখানে চিত্রটা আঁকি, এরকম তরঙ্গ আকারে সঞ্চালিত হয়ে সে কি আবার মাঝখানে এসে এমনি যুক্ত হয়ে যাবে? তাহলে তো তার যে তরঙ্গ ধর্ম সেটা কিন্তু আর থাকবে না, কারণ সেখানে কোনো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হচ্ছে না। তাহলে এটা আসলে কোনো একটা বক্ররেখা হচ্ছে, কিন্তু কোনো তরঙ্গ হচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য তার যে 2πr পথ অতিক্রম সেটা অবশ্যই একটা পূর্ণ তরঙ্গের পরিমাণ হবে। এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটার ক্ষেত্রে শুধু আমাদের নীতিটা জানি যথেষ্ট, এটার আর কোনো ডিটেলস দরকার নাই। তার যে অনিশ্চয়তা নীতি সেটা হচ্ছে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকায় হাইজেনবার্গ গাণিতিকভাবে প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন এর ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। আবার কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হলে তখন তার অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। ঠিক আছে, অনিশ্চিত হয়ে পড়ে। এখন এই ব্যাপারটা হচ্ছে এটা তরঙ্গ এবং কণা ধর্ম থেকে আসছে। তোমাদের আগেই বলছিলাম, এখানে যেহেতু ইলেকট্রনটা তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে, তাহলে সে যখন নিউক্লিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে তখন তার বেগ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে তখনও কিন্তু তার বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি এটা এরকম সরল পথে বা এরকম সুন্দর বৃত্তাকার পথে ঘুরতো, তাহলে সবসময় তার বেগ সেম থাকতো। তাহলে তার বেগটা সুনির্দিষ্টভাবে নির্ণয় করার সাথে সাথে তার কিন্তু অবস্থানটা আমরা নির্ণয় করতে পারতাম। যেহেতু বেগটা বারবার ফ্ল্যাকচুয়েট করতেছে এবং ইলেকট্রনের গতিবেগ যেহেতু অনেক বেশি, তাহলে তুমি যখনই তার অবস্থানটা সুনির্দিষ্টভাবে মাপতে যাবা তখনই কিন্তু তার বেগটা চেঞ্জ হয়ে যাবে। খুব ক্ষুদ্র সময়ের পরেই কিন্তু তার বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু তুমি একদম সুনির্দিষ্টভাবে বেগটা মাপতে পারতেছো না, সেটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি যখন তার বেগটা খুব সুনিশ্চিতভাবে নির্ণয় করতে যাবা তখনই তার অবস্থানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ সে প্রায় আলোর বেগে কিন্তু গতিশীল। এই জন্য কখনোই দুইটা একসাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, কোন অবস্থায় তার বেগ কত। ঠিক আছে, এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তো এখানে তোমার যদি অবস্থানে অনিশ্চয়তা ডেল্টা এক্স হয়, এক্স দিয়ে আমরা অবস্থান বোঝাচ্ছি, ডেল্টা এক্স হচ্ছে অবস্থানে অনিশ্চয়তা কতটুকু বিচ্যুতি ঘটলো, আর ডেল্টা পি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, মানে অ্যাকচুয়াল মান থেকে কতটুকু তোমার বিচ্যুতি ঘটলো। যদি ডেল্টা পি হয় তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যে সমীকরণ সেটা হবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π। এটাই হচ্ছে তোমার উভয় ভুলের মাত্রার গুণফল, প্লাঙ্কের ধ্রুবক h/2π এর প্রায় সমান অথবা বেশি হবে আর কি। অবস্থানের ভুল এবং যে তোমার ভরবেগের ভুল, সেই দুটার গুণফল হবে h/2π এর 4π এর সমান অথবা বেশি। তো এতটুকু এখানেই তোমাদের জন্য যথেষ্ট যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি আর সমীকরণটা কি, কারণ সমীকরণটা কিন্তু এমসিকিউতে আসে। নিচের কোনটি সঠিক এরকম কতগুলো সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সঠিক সমীকরণটা পিক আপ করতে হবে। তো আমি যদি সমীকরণটাই না জানি তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কোনটা সেটা নির্ণয় করতে পারবো না। অনিশ্চয়তা নীতিটা শুধুমাত্র ওই ক নাম্বার প্রশ্নের জন্যই এসে থাকে বেশিরভাগ সময়, ক অথবা খ। সেটা কি কখনো ম্যাথ আসবে? না, এটার কোনো ম্যাথ আসবে না, এখন পর্যন্ত এটার কোনো ম্যাথ আসেনি। এরপর আসি আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটা হচ্ছে বোর পরমাণু মডেল। এই মডেল অনুযায়ী তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর হচ্ছে ডি ব্রগলির ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্মের বা যে দ্বৈত ধর্মের কথা আমরা বলতেছি, কণা এবং তরঙ্গ ধর্ম, প্রকৃতি সম্পর্ক এবং হচ্ছে ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা দ্বারা বর্ণালী নিখুঁতভাবে তোমার ব্যাখ্যা করা যায় না। তো
এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর ডি ব্রগলির ইলেকট্রনের দ্বৈত ধর্ম, তারপর ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা দ্বারা আমরা যেহেতু বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেছি না, সেগুলোকে মাথায় রেখে শ্রোডিঞ্জার একটা তরঙ্গ বলবিদ্যার মডেল প্রস্তাব করেন, এবং সেই মডেলের সমীকরণটা হলো ডেল্টা স্কোয়ার সাই ডিভাইড বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই বাই ডেল্টা জেড স্কোয়ার প্লাস হচ্ছে 8 পাই স্কোয়ার এম ডিভাইড বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। এখন এইটাকে বলা হয় সাই, এবং এইটা দিয়ে ওই তরঙ্গের বিস্তারকে বোঝায়। যেহেতু ইলেকট্রন তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে, তাই এটা দিয়ে সেই তরঙ্গের বিস্তারটাকে বোঝায়, এবং সেটাকে আমরা নিউক্লিয়াসের চারপাশে 3টা অক্ষ বরাবরই তার পরিমাণটা নির্ণয় করে থাকি। ঠিক আছে, এই জন্য 3 অক্ষ বরাবরই কিন্তু তাকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো তোমাদের কি ম্যাথে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো কি করানো শুরু হয়েছে? স্যার স্যার নেক্সট ক্লাসে শুরু করবে, তাই তো? মানে জি স্যার। আমি আশা করি এগুলো তোমরা কিছুটা জানো। এখানে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। হ্যাঁ, তো এখানে এই ডেল্টা বাই ডেল্টা এক্স হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনের যে অপারেটর সেটা, এবং সেটা দিয়ে আমরা কাকে ডিফারেন্সিয়েট করতেছি? সাইকে ডিফারেন্সিয়েট করতেছি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতেছি। তো এখানে 2বার অপারেট করা হয়েছে, এই জন্য ডেল্টা স্কোয়ার ডিভাইড বাই ডেল্টা এক্স স্কোয়ার এই টার্মটা আসছে, 2বার এখানে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো এখানে এই সমীকরণে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইটা হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, ভিটা হচ্ছে ত্রিমাত্রিক যে অবস্থান, মানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কোনো বিন্দুতে ইলেকট্রনের মোট স্থিতিশক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি, আর সাই হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের বিস্তৃতি। ঠিক আছে, মানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের বিস্তৃতি বা তার থাকার যে সম্ভাব্য অঞ্চল সেটা। ঠিক আছে, তো এই জন্য এটাকে এক্স স্যার ওয়াই সাই মানে না শঙ্কর অরবিটাল তরঙ্গের বিস্তার কি এক? না না, শঙ্কর অরবিটাল মানে সাই না। শঙ্কর অরবিটাল এখানে সাই দিয়ে আসলে নিউক্লিয়াসের চারদিকে তোমার যে ত্রিমাত্রিক অবস্থানটা আছে ইলেকট্রনের বা ইলেকট্রনের বিস্তৃতি সেটা বোঝায়। তোমরা হয়তো সংকরণ পড়ার সময় ওই সাইটা দেখছো, ওই সাই না দিয়েও কিন্তু সংকরণ ব্যাখ্যা করা যায়। এটা সংকরণের সাথে হ্যাঁ স্যার। যুক্ত না। ঠিক আছে, ওইটা হচ্ছে ওই অরবিটাল, শঙ্কর অরবিটালের ওই ইলেকট্রনের বিস্তৃতি বুঝাইছে, আলাদা করে শুধু শঙ্কর অরবিটালকে বুঝায় নাই। ঠিক আছে, ইলেকট্রনের বিস্তৃতি কি বুঝাইছে এখানে, কারণ নর্মাল অরবিটাল ইলেকট্রন যে কথা, শঙ্কর অরবিটাল ইলেকট্রন কিন্তু একই কথা। শঙ্কর অরবিটালের ইলেকট্রনকে আমরা আলাদা কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি না। তো এখানে সাইয়ের আলাদা কোনো ভৌত তাৎপর্য নাই, এটা শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, জাস্ট এই বিস্তারটাকে প্রকাশ করে, নিউক্লিয়াস থেকে কত দূর পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে সেটাই বোঝায়। কিন্তু সাই স্কোয়ার যেটা, সেটার একটা খুব সুনির্দিষ্ট তোমার ধর্ম আছে, সেটা হচ্ছে সাই স্কোয়ার নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সবচেয়ে সম্ভাব্য অঞ্চলকে নির্দেশ করে, বা বলতে পারো সাই স্কোয়ারটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চলকে নির্দেশ করে। এখন সেই সম্ভাবনা বা সম্ভাব্যতা যদি তোমার 90 থেকে 95% হয়, তাহলে সেটাকে আমরা অরবিটাল বলি। তার মানে সাই স্কোয়ারটা দিয়ে কিন্তু আসলে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই হলো সাই স্কোয়ারের মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে সাই দিয়ে শুধু ইলেকট্রনের বিস্তার বোঝায় নিউক্লিয়াসের চারপাশে, আর সাই স্কোয়ার দিয়ে বোঝায় হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। তাহলে সাই স্কোয়ারের মান যেখানে 90 থেকে 95% হচ্ছে, তখন সেটাকে আমরা অরবিটাল বলতেছি। তার মানে সাই স্কোয়ার থেকে কিন্তু আমরা আসলে অরবিটালের ধারণা পাচ্ছি। তো এই তরঙ্গ বলবিদ্যার যে সমীকরণ আছে, এটা সমাধান করে আমরা যে সাই স্কোয়ারের সমীকরণগুলো পাবো, সেটাই কিন্তু আসলে ওই অরবিটালের আকৃতি নির্দেশ করবে। সেটা যদি বৃত্তের গোলাকার হয় তাহলে সেটা এস অরবিটাল, সেটা যদি ডাম্বেল হয় তাহলে সেটা পি অরবিটাল, যদি সেখানে ডাবল ডাম্বেলের সমীকরণ আসে তাহলে সেগুলো হবে ডি বা এফ অরবিটাল। ঠিক আছে, এই হলো গিয়ে শ্রোডিঞ্জার সমীকরণ। এখানে শুধুমাত্র তোমাদের এখান থেকে অরবিটালের সংখ্যাটা জানতে হবে, যে যেখানে তোমার নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন পাওয়ার সবচেয়ে সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে,
আর এমসিকিউর জন্য জানা থাকা দরকার যেখানে সম্ভাবনা হচ্ছে 90 থেকে 95% মতো হয়ে থাকে। এই জায়গায় আর তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই। স্যার স্টুডেন্টরা এটা থেকে কিছু আসে না? না, এটা থেকে তেমন কিছু আসে না। ঠিক আছে, ওকে। এরপর আসবে আমরা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এটি হচ্ছে সবচেয়ে আধুনিক মডেল। এই মডেলটা কোনো একক বিজ্ঞানীর ধারণা না, এটা হচ্ছে কতজন বিজ্ঞানীর মিলিত একটা ধারণা। তো এখানে কয়েকজন বিজ্ঞানীর যে কাজ, সে কাজের ফলগুলোকে শুধুমাত্র একত্রিত করা হয়েছে। যেমন ধরো রাদারফোর্ডের পর এটার প্রথম যে প্রস্তাবনা সেটা হচ্ছে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব। তার মানে এখানে তুমি বলতে পারো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের ধারণা, কারণ এখান থেকে আমরা নিউক্লিয়াসের ধারণাটা পাই এবং এটা সঠিক। তাহলে এই মডেলের প্রথম প্রস্তাবনা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের ধারণা। 2 নাম্বার হচ্ছে নিলস বোর প্রদত্ত স্থির কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তরের ধারণা। তো আমরা কিন্তু কক্ষপথ বা অরবিটের ধারণা পাইছি হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল থেকে, কারণ উনি প্রথম এই স্থির কক্ষপথের কথাটা উল্লেখ করেন, যেখানে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এটা হলো দ্বিতীয় প্রস্তাবনা। 3 নাম্বার হচ্ছে ডি ব্রগলি প্রদত্ত ইলেকট্রনের সাদৃশ্য সূক্ষ্ম কণা বা বস্তুর কণা ও তরঙ্গ ধর্ম। এটা হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রনের যে সূক্ষ্ম কণাগুলো আছে তাদের কণা এবং তরঙ্গ ধর্ম, বা বলতে পারো দ্বৈত ধর্ম। তো এইটা হচ্ছে তৃতীয় প্রস্তাবনা। 4 নম্বরটা হচ্ছে শ্রোডিঞ্জার প্রদত্ত তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। আর 5 নম্বর হলো হাইজেনবার্গের আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ সম্পর্কিত তোমার অনিশ্চয়তার নীতি। সংক্ষেপে আমরা বলতে পারি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা হচ্ছে পঞ্চম প্রস্তাবনা। এই 5টা প্রস্তাবনা দ্বারা কিন্তু আধুনিক পরমাণু মডেলটা প্রতিষ্ঠিত, এবং এতে মোটামুটি এখন আর কোনো সীমাবদ্ধতা থাকলো না, কারণ বড় যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলোই কিন্তু এই ডি ব্রগলি, শ্রোডিঞ্জার এবং হাইজেনবার্গ সেগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে আধুনিক পরমাণু মডেল। 5 জন বিজ্ঞানী 5টা ধারণা নিয়ে সেটা তৈরি করা হয়েছে। এরপর আসি আমরা কোয়ান্টাম সংখ্যায়। কোয়ান্টাম সংখ্যাটা কি? কোয়ান্টাম সংখ্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাড্রেসের মতো। ঠিক আছে, যেমন ধরো এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, সেটা একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরতেছে, তাহলে সে কোন প্রধান শক্তি স্তরে আছে, সেই প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে সে আছে, এবং সেই উপশক্তি স্তরের আকৃতি কেমন, সেটা কি গোলাকার না সেটা ডাম্বেল নাকি ডাবল ডাম্বেল, তো এই আকৃতি এবং নিজ অক্ষে তার যে ঘূর্ণন, সেটা হতে পারে ঘড়ি কাঁটার বিপরীত দিকে বা সেটা হতে পারে ঘড়ি কাঁটার দিকে। তো এই জিনিসগুলো প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করে থাকি তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে মোট হচ্ছে 4টা কথা এখানে। একটা হচ্ছে এই আবর্তনশীল ইলেকট্রন কোন শক্তি স্তরে বা কোন কক্ষপথে আছে, সেই কক্ষপথের কোন উপশক্তি স্তরে আছে, সেই উপশক্তি স্তরের আকার ও আকৃতি এবং নিজ অক্ষে ইলেকট্রনের যে ঘূর্ণন, সেগুলো প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ঠিক আছে, আর এই কোয়ান্টাম শব্দটা আসছে হচ্ছে কোয়ান্টা থেকে, যার অর্থ হলো কণা, আর এখানে কণা মানে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনের 4টা তথ্য, এগুলো প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করতেছি সেটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো এখানে এই যে 4টা কথা বললাম সেই অনুযায়ী কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করতেছি, স্মল আর n। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা l দিয়ে প্রকাশ করতেছি। তারপর হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা m দিয়ে প্রকাশ করতেছি। আর 4 নাম্বারটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা s দিয়ে প্রকাশ করতেছি। এখন আসি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাতে। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তোমার নিউক্লিয়াসের সাপেক্ষে কক্ষপথের আকার জানা যায় তাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি, অথবা সংক্ষেপে এটাও বলতে পারো ইলেকট্রন
কোন প্রধান শক্তি স্তরের থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে সেটাকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা নাম্বার। এটাকে স্মল আর এন দিয়ে প্রকাশ করা হয়, আর এর ধারণা আমরা বোর পরমাণু মডেল থেকে পাই। ওই কক্ষপথের ধারণা কিন্তু বোর পরমাণু মডেলই মানে বোর দিয়েছিলেন। তো এখানে যে কোনো একটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত কে বলতে পারবা? 2n স্কয়ার। 2n স্কয়ার। হ্যাঁ, 2n স্কয়ার, এটি হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এখানে n এর মান তোমার 1 2 3 এই ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। সেই পূর্ণ সংখ্যাগুলোর মান বসিয়ে আমরা কিন্তু যে কোনো একটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। যেমন n এর মান যদি এখানে 2 বসিয়ে দেই তাহলে হবে 2 স্কয়ার ইন্টু 2 মানে হবে 8। এটাই হলো দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আবার এই শক্তি স্তরগুলোকে তোমার ইংলিশ অ্যালফাবেট দিয়েও প্রকাশ করা যায়, ক্যাপিটাল অ্যালফাবেট দিয়েও প্রকাশ করা যায়, যেমন কে, এল, এম, এন এইভাবে প্রকাশ করা যায়, ও পি এগুলো দিয়ে প্রকাশ করা যায়। তো কে হচ্ছে প্রথম শক্তি স্তর যার জন্য এন এর মান 1, তারপর হচ্ছে এল যার জন্য এন এর মান হচ্ছে 2, তারপর এম এর জন্য হচ্ছে 3, ক্যাপিটাল এন এর জন্য হচ্ছে 4। এইভাবে আমরা প্রধান শক্তি স্তরগুলোকে বিভিন্ন ইংলিশ অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, এই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপর আসি হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, এটাকে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে, ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে তা নির্দেশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি তাকেই বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে তোমার ইতালিক এল অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, আর এই এল এর মান কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভর করে। এখন যে কোনো কক্ষপথে বা প্রধান শক্তি স্তরে এল এর মান হবে 0 থেকে n-1 পর্যন্ত। যেমন প্রধান শক্তি স্তর এন এর মান যদি হয় 4, তাহলে এল এর মান হবে 0 হতে 4-1 পর্যন্ত, মানে 3 পর্যন্ত। 3 পর্যন্ত। হ্যাঁ, এবং সেই মানগুলো হতে পারে 0 1 2 3। এই হচ্ছে 4টা উপশক্তি স্তর। আরেকটা কথা বলে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই 4টা উপশক্তি স্তরই আছে, অতএব এই এল এর মান কিন্তু এর চেয়ে বেশি হতে পারে না। তুমি যে কোনো শক্তি স্তরের কথাই বলো না কেন, এই 4টাই উপশক্তি স্তর সর্বোচ্চ হতে পারে। যেমন ধর আমি যদি বলি এখানে এন এর মান হচ্ছে 5, তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন এই নিয়ম অনুযায়ী হিসাব করা শুরু করব তখন কিন্তু এল এর মান হবে 0 1 2 3 4 এই পর্যন্ত হওয়ার কথা, কিন্তু আসলে এই 4 শক্তি বিশিষ্ট কোন উপশক্তি স্তর কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, 3 পর্যন্তই আছে। ঠিক আছে, তাহলে আমরা এন এর মান যতই নিই না কেন, যত বেশি নিই না কেন, এখানে এল এর সর্বোচ্চ মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যা মান সর্বোচ্চ হতে পারে 3 পর্যন্ত। তার মানে এই 4টা উপশক্তি স্তরই আছে। আর এল এর মান যখন 0 হয় তখন সেই উপশক্তি স্তরটার নাম হচ্ছে এস। এস মানে হচ্ছে শার্প। যখন এল এর মান 1 তখন সেটা নির্দেশ করে পি উপশক্তি স্তরকে। এখানে পি মান হচ্ছে প্রিন্সিপাল। এখানে এন এর মান যখন এল এর মান যখন 2 হয় তখন সেটা হচ্ছে ডি উপশক্তি স্তর, ডি মানে হচ্ছে ডিফিউজ। আর যখন এল এর মান 3 হয় তখন সেটা হলো এফ উপশক্তি স্তর, এবং এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল। এই হলো 4টা উপশক্তি স্তর। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। স্যার এই নামগুলোর পেছনে কি কোনো কারণ আছে? শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ। হ্যাঁ, ওই যে তাদের আকৃতির উপর ডিপেন্ড করে, ওখানে তোমার এস এ দেখা যাচ্ছে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, তারপরে হচ্ছে ডি তে দেখা যাচ্ছে ডি অরবিটাল যেটা, এগুলোর ক্ষেত্রে এগুলো অনেক বেশি ছড়িয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এইগুলোর উপর বেস করে, তাদের বৈশিষ্ট্যের উপর বেস করে নামকরণ করা হয়েছে, কখনো তাদের আবিষ্কারকের নাম তারা যে নামগুলো দিচ্ছে সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে। ঠিক আছে, নিচে যে জি স্যার। চিত্রটা দিতে ওটার মতো সবগুলো ইয়ে হয়। হ্যাঁ। এখন কথা হচ্ছে এস অরবিটাল হচ্ছে তোমার এরকম গোলাকার, এই জন্য এটা এরকম গোল চিহ্ন দেওয়া আছে। পি অরবিটাল এটা কিন্তু এরকম সুন্দর গোলাকার হয় না, সেটা কিন্তু ডাম্বেল আকৃতির মতো হয়, এবং সেটা যখন কক্ষপথের দিকে থাকে তখন সেটা কিন্তু এরকম উপবৃত্তাকার হয়।
ঠিক আছে? তারপরে ডি এর ক্ষেত্রে সেটা আরো বেশি উপবৃত্তাকার হয়, এফ এর ক্ষেত্রে সেটা কিন্তু আরো উপবৃত্তাকার হয়। এইভাবে হচ্ছে এই অরবিটাল সমূহ থাকে। আর তাদের সবারই নিউক্লিয়াস কিন্তু ওই একটাই। পরমাণু যে নিউক্লিয়াস প্রত্যেকটা অরবিটালের কেন্দ্র সে একই জায়গায় থাকে। শুধু তাদের এল এর মান চেঞ্জ হওয়ার কারণে তাদের যে আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বলো বলো প্রশ্নটা বলো। স্যার যদি n ইকুয়াল টু 5 হয় তাহলে এল এর মান ওই স্যার 3। যদি n ইকুয়াল টু 5 হয়, এমসিকিউতে যদি প্রশ্ন আসে তাহলে l ইকুয়াল টু কত? এল ইকুয়ালস টু ওই 4টাই হবে, 3 হবে। সর্বোচ্চ 3 হবে। আচ্ছা আর স্যার। এল এর মান পাওয়া যাবে 4টা, 0 1 2 3, এর বেশি না। ঠিক আছে, এই হলো গিয়ে তোমাদের অরবিটাল গুলোর একটা চিত্র দেওয়া আছে, 4s এর, 4p 4d 4f। আর এখানে হচ্ছে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া আছে। এখন এগুলো সবগুলো আমাদের দেখার দরকার নেই, আমি জাস্ট যদি বলি যে এরকম যদি কোনো প্রশ্ন আসে যে 3f সম্ভব কিনা ব্যাখ্যা করো, খ নাম্বার এই ধরনের প্রশ্ন আসে, 3f সম্ভব কিনা ব্যাখ্যা করো, সেটা ব্যাখ্যা করতে হবে তোমার ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে। ঠিক আছে, তো এখানে যেহেতু n এর মান 3 দেওয়া, আর এখানে n এর মান যদি 3, তাহলে l এর মান কত হবে? l এর মান হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তার মানে 0 1 2 এই 3টা মান পাওয়া যাচ্ছে। আর f উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 3। যেহেতু এই মানটা তোমার তৃতীয় কক্ষপথের মধ্যে নাই, তার মানে এটি সম্ভব না। ঠিক আছে, অতএব তোমরা জিনিসটা এইভাবে ব্যাখ্যা করবা, যেহেতু 3f দেওয়া আছে এবং এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, আর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 0 1 2। সেই ক্ষেত্রে উপশক্তি স্তরগুলো হলো 3s 3p 3d। সুতরাং দেখা যাচ্ছে এই শক্তি স্তরে 3f সম্ভব নয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে লিখবা, যেহেতু এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 দেওয়া আছে, তাই এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা মান হবে 0 1 2। সেক্ষেত্রে উপশক্তি স্তরগুলো হলো 3s 3p ও 3d। অতএব এখানে 3f সম্ভব নয়। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। ঠিক এই একইভাবে বাকিগুলো ক্ষেত্রেও দেখাতে হবে সেটা সম্ভব হয় কি সম্ভব হয় না। স্যার পরের দুইটা একটু বুঝায় দেন শুধুমাত্র। আচ্ছা ঠিক আছে, তাহলে 4s এর ক্ষেত্রে দেখো এখানে n এর মান হচ্ছে 4, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, আর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0 1 2 3। তাহলে এখানে উপশক্তি স্তরগুলো হলো 4s 4p 4d ও 4f। তো এখানে কি 4s কে আছে? 4s আছে, তাহলে 4s সম্ভব। ঠিক আছে, টাইম শেষ হয়ে গেলে আবার এই লিঙ্কে জয়েন করবা। হ্যাঁ, আর যখন 6x লিখতেছে এটা সম্ভব কিনা, তো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 6, n এর মান 6, তাহলে l হবে 0 1 2 3। এর চেয়ে বেশি কিন্তু আর সম্ভব না। এই সবগুলো মানই লিখলাম l এর সম্ভাব্য মান। তাহলে এখানে উপশক্তি স্তরগুলো হলো তোমার 6s, দেন হচ্ছে 6p, তারপরে 6d এবং ওকে, আমরা শুরু করি। তাহলে এই 4টা উপশক্তি স্তর সম্ভব, তাহলে এখানে দেখা যাচ্ছে 6s সম্ভব। ঠিক আছে, যেহেতু এটা অনুমোদিত মানের মধ্যে পড়ে। স্যার তার মানে এল এর মান যাই আসুক না কেন ওই 0 1 2 3 হবে। এল এর মান যাই আসুক না কেন, এন এর মান যাই আসুক না কেন সর্বোচ্চ 3 পর্যন্তই হবে।
এখন ধরো n এর মান যদি আবার n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কিন্তু সম্ভব হচ্ছে 0 1, কিন্তু বড় মানের কথা যদি বড় যে 5 6 7 8 এইগুলো যত বড় মানই আসুক না কেন সর্বোচ্চ ওই 4টা মানে বেশি হবে না, 0 1 2 3 বেশি হবে না, কারণ আমরা SPDF এই 4টা উপশক্তি স্তর ছাড়া এখন পর্যন্ত আর কোনো উপশক্তি স্তর আসে নাই ইলেকট্রন বিন্যাসের জি ক্ষেত্রে। স্যার। অতএব এই 4টাই পসিবল। ঠিক আছে, যদি আরো অনেক ভারী বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌল আবিষ্কৃত হয় একটা নির্দিষ্ট পর্যায়ে, সেই ক্ষেত্রে হয়তো নতুন উপশক্তি স্তরের প্রয়োজন হবে, কিন্তু এখন পর্যন্ত এই 4টা উপশক্তি স্তরই আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাই, সেটা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এইটার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ক নাম্বারের প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। কথা আবার বলছি, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, আর এই বিন্যাসগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথে যে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, এই সংজ্ঞাটা থেকে এভাবে লিখবা, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথে যে ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে সেটাকে প্রকাশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কে ধারণা দিচ্ছেন? তোমাদের কোনো ধারণা আছে কি? জিমান বোধ হয়। হ্যাঁ, জিমেন, কারণ ইলেকট্রনের কক্ষপথের উপর যে চৌম্বক ক্ষেত্রের প্রভাব সেটা কিন্তু ওই জিমেনই ব্যাখ্যা করছিলেন। ঠিক আছে, তো এটার মূল বিষয়টা হচ্ছে তোমার ইলেকট্রন সমূহ হচ্ছে নেগেটিভ এবং নিউক্লিয়াসে তোমার পজিটিভ চার্জ যুক্ত হওয়ায় পরমাণুর অভ্যন্তরে কিন্তু তোমার একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে যায়। আর এর ফলে ওই ইলেকট্রন যে কক্ষপথ আছে সেই কক্ষপথে কিন্তু 3টা দিকে মানে XYZ 3টা অক্ষ বরাবর তার একটা বিন্যাস ঘটে, সেগুলোকে প্রকাশ করার জন্য আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি। আর এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় কিন্তু আসলে এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এক একটা অরবিটালকে নির্দেশ করে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এক একটি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান একটা করে অরবিটালকে নির্দেশ করে। আর এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা m দ্বারা প্রকাশ করি, আর এই m এর মানটা কিন্তু আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে। m এর মানটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে এবং এর মান হবে তোমার 0 সহ +- l। মোট কথা আমরা বলতে পারি -l থেকে শুরু করে +l পর্যন্ত এর মান হবে এবং 0টা অবশ্যই অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এই হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন l এর মান যদি হয় তোমার 1, l এর মান যদি 1 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে -1 0 +1। তাহলে এখানে মোট কয়টা মান পাওয়া যাচ্ছে? 3টা মান পাওয়া যাচ্ছে। 3টা। হ্যাঁ, আর এই 3টা মান 3টা অরবিটালকে নির্দেশ করে। 3টা মান বলতে বোঝায় এখানে 3টা অরবিটাল আছে। তাহলে l এর মান যখন 1 হয় তখন সেটা কোন উপশক্তি স্তরকে নির্দেশ করে বলো দেখি? l এর মান যখন 1 হচ্ছে সেটা কোন উপশক্তি স্তর? p অরবিটাল। p উপশক্তি স্তর। তাহলে p উপশক্তি স্তরে মোট কয়টা অরবিটাল আছে? 3টা। 2টা। 3টা অরবিটাল আছে, একটা হচ্ছে -1, একটা px হচ্ছে 0, py pz। একটা হচ্ছে +1। তাহলে একটা হচ্ছে px, একটা হচ্ছে py, আর একটা হচ্ছে pz। পিজেড। এই হলো তোমার 3টা অরবিটাল। এখন pz এর জন্য মান কত বা px এর জন্য মান কত বা py এর জন্য মান কত সেটা কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে বলা হয় নাই। তোমরা হয়তো বইতে এরকম পেতে পারো যে px এর জন্য হচ্ছে +1, py এর জন্য হচ্ছে 0, pz এর জন্য হচ্ছে -1। আসলে এইভাবে কোনো সুনির্দিষ্টভাবে বলা হয় নাই। তুমি যদি px এর জন্য 0 লেখো অথবা -1ও লেখো তাতেও কোনো সমস্যা নাই, তবে একটা মানই লিখতে হবে, যে কোনো একটা মান। ঠিক আছে, তো এই এক একটা মান এক একটা অক্ষর নির্দেশ করে। দেখা যাচ্ছে +1 এটার জন্য হয়তো বা px আমরা ধরে নিচ্ছি, মানে x অক্ষ বরাবর সেই ডাম্বেলটা, আর এটার মানের জন্য হচ্ছে py, সেটা হচ্ছে y অক্ষ বরাবর ডাম্বেল, আর -1 এর জন্য হয়তো আমরা মানে স্যার ওই 3টা মানের মধ্যে যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। এটা এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেন নাই বিজ্ঞানীরা যে কোন মানের জন্য কোন অরবিটালটা নির্দেশ করতেছে।
কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আবার এল এর মান যদি 2 হয় তাহলে সেটা কোন উপশক্তি স্তরকে নির্দেশ করে? ডি উপশক্তি। ডি উপশক্তি স্তর। হ্যাঁ, সেই ক্ষেত্রে এল এর আমরা কয়টা এম এর আমরা কয়টা মান পাবো? 5টা মান পাবো। তার মানে ডি উপশক্তি স্তরে কিন্তু তোমার বোঝা যাচ্ছে যে 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ওয়াই ডি, জেড, হ্যাঁ, ডি এক্স স্কোয়ার মাইনাস ডি এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই হচ্ছে আমরা 5টা মান পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে 5টা মান 5টা অরবিটালকে নির্দেশ করে। আর প্রত্যেকটা অরবিটালের তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, ঠিক আছে? এই হলো গিয়ে তোমার চৌম্বক কোয়ান্টাম নাম্বার। এখানে একটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে যদি কেন্দ্র হয়, এটা হচ্ছে 0 মানের জন্য, 1 হলে সেটা হচ্ছে এই জায়গায় +1, এটা হচ্ছে -1 এর জন্য মান। সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টটা হবে এই ধরনের। ঠিক একইভাবে +2 হলে এটা হচ্ছে উপরের দিকে, তখন এই অ্যাঙ্গুলার মোমেন্টটা হবে এই ধরনের। এটি হচ্ছে উপকক্ষপথে এল এর মানের জন্য তার যে আকৃতি, সে আকৃতি অনুযায়ী এই মানগুলো দেওয়া আছে। এই চিত্রটা তোমাদের তেমন দরকার নাই, তবে একটা প্রশ্ন এখানে বাকি রয়ে গেছিল যে একটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের জন্য কোন সমীকরণটা প্রযোজ্য? উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য সমীকরণ কোনটা? কেউ বলতে পারবে? 12 plus 1. 2 into 12 plus 1, 2l Plus প্লাস 1. +1। রাইট। এটাই হচ্ছে যে কোনো একটা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এল এর মান যদি এখানে 0 হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2, এটা হচ্ছে এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এল এর মান যদি 1 বসাই তাহলে এখানে মানটা হবে 3 into 2 মানে 6, এটা হচ্ছে পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এই সমীকরণটা কিন্তু তোমাদের জানা থাকা দরকার এমসিকিউর জন্য। ওকে, সবশেষে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, তারা কিন্তু আবার নিজ অক্ষেও ঘুরতেছে। হয় সেটা হচ্ছে তোমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, অথবা সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। এখন এইটাই হচ্ছে ইলেকট্রনের দুইটা ঘূর্ণন, হয় ঘড়ি কাঁটার দিকে অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে ইলেকট্রনটার যে কোনো একদিকে ঘোরার সম্ভাবনা হচ্ছে 1/2, মানে হচ্ছে হাফ। এখন সেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরার সম্ভাবনাও হাফ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরার সম্ভাবনাও হাফ। তো এখানে যখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তখন সেটাকে আমরা ধরছি হচ্ছে +1/2, আর যখন ঘড়ি কাঁটার দিকে সে ঘুরছে তখন সেটা হচ্ছে -1/2। এই হলো ইলেকট্রনের দুইটা ঘূর্ণন, ঠিক আছে? এবং একটা অরবিটালে তোমার যেহেতু সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং সেই 2টা ইলেকট্রনের কিন্তু কখনোই স্পিন কি হবে না, সেম হবে না। একটা যদি +1/2 হয় আর একটা অবশ্যই -1/2 হবে, কারণ এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই ইলেকট্রনটা ঘূর্ণনের ফলে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। যেমন সেটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে তখন সেটা হচ্ছে নর্থ পোল সৃষ্টি করতেছে, আর যখন সে ক্লকওয়াইজ ঘুরতেছে তখন কিন্তু সে সাউথ পোল সৃষ্টি করতেছে। তো দুইটা বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার কারণে তাদের মধ্যে ওই আকর্ষণ বল থাকে, এবং আকর্ষণ বলের কারণে কিন্তু তারা ওই অরবিটালটার মতো ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে, যদিও তারা দুইটাই ঋণাত্মক আধান বিশিষ্ট। আর যদি দুইটা সেম স্পিনে হইতো, একে তো ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, তারপর আবার দুইটা সেম দিকে ঘোরার কারণে কিন্তু সেম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি বিকর্ষণ বল কাজ করত। তাহলে এত ক্ষুদ্র জায়গায় এত বিকর্ষণ বল নিয়ে কিন্তু থাকা সম্ভব না, তাই অবশ্যই তাদের স্পিন হবে বিপরীতমুখী। তো তুমি যদি ধরো একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, সেটা +1/2 ঘুরতেছে, তুমি যদি আরেকটা ইলেকট্রন এই +1/2 দিয়ে দাও, তাতেও কোনো লাভ হবে না। সেটা ওই অরবিটালে প্রবেশ করার সাথে সাথে তার স্পিনটা চেঞ্জ হয়ে কিন্তু -1/2 হয়ে যাবে। কখনোই দুইটা সেম স্পিনে থাকতে পারবে না। আর এটা আবিষ্কার করা হচ্ছে উলেনবেক এবং গোল্ডস্মিথ। এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যারা আবিষ্কার করেন। এই হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। আর সবশেষ হচ্ছে এখানে তোমার যে কোনো একটা শক্তি স্তরে কিভাবে তোমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে সেখান থেকে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করবা, এই ধরনের প্রশ্ন কিন্তু গ নাম্বারে এসে থাকে, ঠিক আছে?
বিভিন্ন প্রশ্নে এরকম এসে থাকে। তো সেক্ষেত্রে এখানে এম শক্তি স্তরের তোমার ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটাল সংখ্যা সেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে হিসাব করা হয়েছে। তো প্রশ্নের মধ্যে আবার দেখা যাবে তিনটাই দিয়ে দিছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ও স্পিন কোয়ান্টাম সংখ্যা। এদের মাধ্যমে এই এম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। যেহেতু এখানে কক্ষপথের নাম হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে তোমার কোন শক্তি স্তর? এটা তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ। হ্যাঁ, আর যখন সেটা তৃতীয় কক্ষপথ হচ্ছে তাহলে তার এল এর মানটা কত হবে, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা মান হবে 0 থেকে n-1 পর্যন্ত, মানে 3-1 2 পর্যন্ত হবে। তাহলে এল এর একটা 2 মান, পর্যন্ত। রাইট, 2 পর্যন্ত। তাহলে এল এর একটা মান হচ্ছে 0, এল এর আরেকটা মান হচ্ছে 1, এল এর আরেকটা মান হচ্ছে 2। তো এল এর মান যখন 0 হচ্ছে আর প্রধান কোয়ান্টাম সংখ্যা মান যেহেতু 3, তাহলে এটা হচ্ছে 3s উপশক্তি স্তর। যখন এল এর মান 1 এবং এন এর মান 3, তখন সেটা হচ্ছে 3p উপশক্তি স্তর, আর সবশেষেটা হচ্ছে 3d উপশক্তি স্তর। আর এস উপশক্তি স্তরের জন্য এম এর মান হচ্ছে, মানে এল এর মান যেহেতু 0, তাহলে এম এর মান হচ্ছে 0, একটাই মান। তারপরে আর যেহেতু এম এর মান 0, তার মানে এখানে একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে অরবিটাল সংখ্যা হচ্ছে একটা। আর এল এর মান যেহেতু 1, পরেরটার ক্ষেত্রে এল এর মান 1 হলে তোমার এম এর মান হবে 3টা, -1, 0, +1। তাহলে 3p উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে 3টা মান পাওয়া যাচ্ছে। আর এল এর মান যখন 2, তখন এম এর মান হচ্ছে -1, -2, -1, 0, +1, +2। মোট 5টা মান পাওয়া যাচ্ছে। তাহলে 3d তে অরবিটাল সংখ্যা হচ্ছে 5টি। আর ইলেকট্রনের স্পিন হচ্ছে 2টা, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। সর্বোচ্চ 2টা স্পিনই আছে, তার মানে 2টা ইলেকট্রন থাকতে পারে। তো এখানে অরবিটাল সংখ্যা যেহেতু একটা, তাহলে 1 × 2 = হচ্ছে 2। এটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। পি উপশক্তি স্তর অরবিটাল যেহেতু 3টা আর ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রত্যেকটা অরবিটালে 2টা, তাহলে 3 × 2 = হচ্ছে 6। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 পি উপশক্তি স্তরে। ডি এর ক্ষেত্রে এটা হচ্ছে 5 × 2 = হচ্ছে 10, তার মানে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 2 + 6 8, 8 + 10 = হচ্ছে 18। এটি হচ্ছে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা 18। আর অরবিটালের সংখ্যা হচ্ছে 3s এ একটা, 3p তে 3টা, মোট 4টা, আর 3 তে 5টা। তাহলে 4 আর 5 হচ্ছে 9। এই হচ্ছে তার অরবিটাল সংখ্যা। এই ধরনের প্রশ্ন এদিকে আসে। অতএব তোমাদের এগুলো কিন্তু শিখতে হবে এরকম চার্ট আকারে। ঠিক আছে। আর এখানে হচ্ছে আবার ওই চার্টের মধ্যে দেওয়া আছে কোন কোয়ান্টাম সংখ্যাটা কে আবিষ্কার করেন এবং তাদের প্রতীক কি, তাদের সমীকরণ দেওয়া আছে। সমীকরণগুলো তোমাদের দরকার নাই, এতটুকু হলে আমাদের যথেষ্ট যে কে আবিষ্কার করছেন, প্রতীকগুলো কি, আর কোনটা কি নির্দেশ করে। এনটা হচ্ছে কক্ষপথের আকার নির্দেশ করে, এলটা হচ্ছে অরবিটাল আকৃতি নির্দেশ করে, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অরবিটালের সংখ্যা নির্দেশ করে, আর সবশেষে এসটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক নির্দেশ করে, কোন দিকে ঘুরতেছে, সেটা প্লাস হাফ না মাইনাস হাফ, এগুলো নির্দেশ করে। ঠিক আছে। তাহলে আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত দেখলাম। তোমাদের সিলেবাসটা কতটুকু পর্যন্ত জন্য ছিল? তোমাদেরটা সম্ভবত হচ্ছে বর্ণালী পর্যন্ত আছে ফার্স্ট ইভালুয়েশন টেস্টের ক্ষেত্রে, তাই না? তাহলে সামনের দিন আমরা ওই ইলেকট্রন বিন্যাসের নীতি ওগুলা দেখব, তারপর বর্ণালী আসবে, বর্ণালী দেখার পর আমরা ম্যাথগুলো দেখব। ঠিক আছে। তাহলে হ্যাঁ বলো। স্যার প্রিভিয়াস লেকচারের একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ স্যার বলো। ইলেকট্রনের স্থিতিশক্তিটা যদি আবার একটু বলতেন। প্রিভিয়াস ক্লাসে কি ইলেকট্রনের স্থিতিশক্তির কথা বলছিলাম? জি স্যার, হচ্ছে ইলেকট্রনের মোট ও শক্তি আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। স্থিতিশক্তি। আচ্ছা ঠিক আছে। শোনো, এখানে
তোমরা ফিজিক্সে পড়ছো একটা পড়ন্ত বস্তুকে যখন আমরা উপর থেকে নিচে ছেড়ে দিই তখন সে একটা গতিবেগে কিন্তু নিচে নেমে আসে, তখন তার গতিশক্তি থাকে, তাই না? এবং সে যখন নিচে এসে পড়ে তখন সেই গতিশক্তিটাই কিন্তু তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এই জিনিসটা তোমরা পড়ছিলা, তাই না? পড়ছিলা কি? জি স্যার। তাহলে তাহলে ধরো একটা ইলেকট্রন অসীম দূরত্বে থেকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। এখন এই আকর্ষণ বলের কারণে, কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণে সে একটু সামনের দিকে চলে আসলো, তাহলে তার দূরত্বটা কি হলো? কমে গেল, তাই না? তাহলে ওই আকর্ষণ বলের কারণে কিন্তু সে সামনে এসে আরো সামনে এসে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তাহলে এখানে যে এই আকর্ষণ বলটা সেটাই হচ্ছে তার মধ্যে স্থিতিশক্তি। ঠিক আছে? এখন সে তো অনেক দূর থেকে আর ব্যাসার্ধের পথে আসছে, তাহলে এই সম্পূর্ণ দূরত্বে আসতে তার মধ্যে যতটুকু আকর্ষণ বল কাজ করছে সেটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। এই কথাটা কি বুঝতে পারছো? ধরো সে 5 তলায় ছিল, 5 তলা থেকে সে 4 তলায় নেমে আসছে আকর্ষণ বলের কারণে, তাহলে এখন এই এতটুকু শক্তি হচ্ছে ওই 4 তলায় তার স্থিতিশক্তি। আবার 4 তলা থেকে সে 3 তলায় নেমে আসছে, তাহলে এই শক্তিটাই হচ্ছে আবার ওই আকর্ষণ বলের কারণে তার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। ঠিক আছে? এখন ইলেকট্রনটা তো আসছে অসীম থেকে আর ব্যাসার্ধের পথে। এখন অসীম দূরত্বটা কত? প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে তো ভেঙে আমাদের পক্ষে হিসাব করা সম্ভব না। এই জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করছিলাম, সমাকলন করছিলাম। পুরো ওই অসীম থেকে দোতলার যে দূরত্ব, ওই দূরত্ব পর্যন্ত আমরা সবগুলো স্থিতিশক্তির মানকে বা আকর্ষণ বলের মানকে আমরা যোগ করে একবারে মোট স্থিতিশক্তির মানটা বের করছিলাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটাই হচ্ছে মোট স্থিতিশক্তি ইলেকট্রনের মধ্যে সঞ্চিত। ওকে, ক্লিয়ার? স্যার হ্যাঁ, আমার বল। একটা প্রশ্ন ছিল আপনার হ্যাঁ। প্রথম ক্লাস থেকে। হ্যাঁ, বলো। স্যার, আপনি আধান আলোচনা করছিলেন, তো আপেক্ষিক আধান বলতে কি বোঝায়? কোনটা ক্ষেত্রে? আবার একটু। আপেক্ষিক আধান আপেক্ষিক আধান? স্যার ওই ইলেকট্রনের আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানকে অলরেডি জি স্যার। আপেক্ষিক ভর মনে হয়। আপেক্ষিক আধান তো এরকম কোনো কিছু মনে হয় আলোচনা করা হয়নি। পড়ছিলাম কি আপেক্ষিক আধান? কোশ্চেনটা ঠিক আছে তো? তাহলে মনে হয় আমারই ভুল হয়েছে। আচ্ছা স্যার। তুমি একটু দেখে সামনের দিন আবার স্যার কোশ্চেনটা তাহলে করো। মনে হয় আমারই লিখতে হয়তো ভুল হয়েছে। না, তুমি আচ্ছা প্রথম। স্যার, আরেকটা ইএসইউ আর হ্যাঁ, হ্যাঁ ইএসইউ। স্যার হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ, বলো বলো, ইএসইউ কি বলতেছিল? ইএসইউ স্যার আমি ইএসইউ তো স্যার সিজিএস পদ্ধতিতে হ্যাঁ হ্যাঁ কুলম্বের একক। হ্যাঁ তো হ্যাঁ পদ্ধতি কখন ব্যবহার করব আর এসআই পদ্ধতি কখন ব্যবহার করব? আচ্ছা শোনো, এখানে আমরা যতগুলো সমীকরণ পড়ছি, হ্যাঁ, তোমার বেগের সমীকরণ, ব্যাসার্ধের সমীকরণ, আর হচ্ছে শক্তির সমীকরণ। এই সমীকরণে আমরা যখন মানগুলা বসাবো সবগুলা বসাবো হচ্ছে সিজিএস এককে, ইএসইউ ইউনিটে বসাবো। এখানে আর কোনো কলম ইউজ করব না। কিন্তু এর পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো করব এই চ্যাপ্টারের জন্য না, যেমন ধরো সেকেন্ড পেপার আমাদের ফ্যারাডে সূত্র আসবে, সেই সম্পর্কিত ম্যাথগুলো করব, সেখানে ইলেকট্রনের আধান কিন্তু আমরা কুলম্বেই বসাবো, ঠিক আছে, বা ফ্যারাডেতে বসাবো। কিন্তু এই চ্যাপ্টারে এই অঙ্কগুলো করার সময় সব জায়গায় আমরা ওই সিজিএস এককটা ইউজ করব। আর মূল ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি একদম শেষের যে কোয়েশনটা আছে সেগুলো যদি ইউজ করো, যেমন ধরো ব্যাসার্ধের সমীকরণ তুমি ইউজ করতেছো 0.5292 ইন্টু 10⁻11, এই সমীকরণটা তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু আর কোনো মান বসানোর প্রয়োজনই পড়তেছে না ইএসইউতে। ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ, এটা হচ্ছে। আর তুমি ওই প্রশ্নটা একটু দেখে নিও যে আপেক্ষিক আধান বলতে কিছু বলছিলাম কিনা। ঠিক আছে? আচ্ছা ওকে। স্যার আমাদের ইভালুয়েশন টেস্টের কি ডেট দিয়েছে? না না, তোমাদের ইভালুয়েশন টেস্টে এখন ডেট দেয় নাই এখনো।